আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক, সাজ্জাদ কাবিরের শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি আওয়ামী লীগ ঠিক কবে রাজনীতিতে ফিরবে। এটা বাংলাদেশের স্বাধীনতাকামী, মুক্তিকামী এবং আওয়ামী লীগারদেরও একটা খুব বড় ধরনের জিজ্ঞাসা। আমাকেও অনেকে জিজ্ঞাসা করেন, কিন্তু আসলে সদুত্তর দেওয়া কঠিন হলেও উত্তর দেওয়াই যায়। আমি আগেই বলে নিই যে যারা গুজব শোনেন বা যারা বিভিন্ন গাল গল্প শোনেন, তাদের শুনবার জন্য বিভিন্ন স্থান আছে, সেখানে শুনবেন। দয়া করে আমাকে মাফ করবেন। বাস্তবতার নিরিখে আমি কথা বলে থাকি, কথা বলবার চেষ্টা করি, বাস্তবতার নিরিখেই কথা বলবো। এতে অনেকের পছন্দ নাও হতে পারে, অনেকের রূপকথা গল্প শুনতে পছন্দ, কিন্তু আমি রূপকথার গল্প বলবো না। সাজ্জাদ কাবির বরাবর বাস্তবতার নিরিখে কথা বলে। আওয়ামী লীগ কি ফিরবে? অবশ্যই ফিরবে, কারণ আওয়ামী লীগের সবচেয়ে বড় সম্পদ বাংলাদেশের মাটি, বাংলাদেশের মানুষ, বাংলাদেশের জনপ্রিয়তা। আমি বরাবরই বলি না, এখনই একটা নির্বাচন দিয়ে দেখেন, কারো কোনো পক্ষপাতিত্ব দরকার নেই। আওয়ামী লীগের জন্য পক্ষপাত দরকার নেই, কিংবা যে বা যারা নির্বাচনটা করবেন তারা অন্যদেরও পক্ষপাতিত্ব করবেন না। একটা নিরপেক্ষ, নিউট্রাল একটা পরিবেশ দিন। আমি উদাহরণ হিসেবে যদি বলি যে 2008 সালের যে 111 সরকার ছিল, তেমন একটা সরকার দিন, দেখুন কি ঘটে। আওয়ামী লীগ ভূমিধস বিজয়ী হবে। এখন যেহেতু আপাতত সেটি হচ্ছে না, ইউনূস সরকার একটা পাতানো, সাজানো, গোছানো নির্বাচন করে একটা গোষ্ঠীকে ক্ষমতায় বসাতে চাইছে, এবং এটা ক্ষমতায় বসাবেন। বারবার বলছি, প্রত্যেকটা কন্টেন্টে বলছি, কারণটা হচ্ছে ইউনূস সরকারের অনেকদিন হয়ে গেছে, 1.5 বছর হয়ে গেছে, হয়ে যাচ্ছে। ইউনূস সরকারের সেফ এক্সিট দরকার। এই সেফ এক্সিট নিশ্চিত করার জন্য যাকে সবচেয়ে নিরাপদ মনে করা হচ্ছে তাদেরকেই ক্ষমতায় বসাবে। আমি এগিয়ে রাখবো জামাতকে, বিএনপির চেয়ে জামাতকে এগিয়ে রাখবো, যে জামাতকে ক্ষমতায় বসালে নিরাপদে নির্বিঘ্নে ইউনূস সরকারের পরিষদে যারা আছেন তারা নিরাপদে চলে যেতে পারবেন, এমনকি সেনাবাহিনীর পর্যন্ত। কারণ এই নির্বাচনের কয়েক মাসের মধ্যে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের মেয়াদও শেষ হয়ে যাবে। 15 সেপ্টেম্বর জেনারেল ওয়াকারুজ্জামান 60 বছর পূর্ণ হওয়ায় অবসরে যাবেন। কাজে কয়েক মাসের মধ্যে একটা সেফ এক্সিট নিশ্চিত হবে। আর আওয়ামী লীগ কবে থেকে ফিরবে? আমি এক কথায় যদি বলি, উত্তর দেই, তাহলে আওয়ামী লীগ সেনাবাহিনী ব্যারাকে ফেরার পরে পরে আওয়ামী লীগ ফিরবে। সেনাবাহিনী ব্যারাকে ফিরবে আগামী 28 ফেব্রুয়ারির মধ্যে। 28 ফেব্রুয়ারি পর্যন্ত সেনাবাহিনী এই যে মাঠে আছে, কিংবা ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে আছে। 1.5 বছর হয়ে গেল সেনাবাহিনী মাঠে আছে। সেনাবাহিনী উঠে যাবে 28 ফেব্রুয়ারি। তারপর থেকে আওয়ামী লীগের ফেরা, বলা যায় ফেরা শুরু হবে। ফিরতে পারবে যদি আওয়ামী লীগ বাস্তবতা সম্পন্ন পরিকল্পনা করে। কারণ এই যে সামনে যে নির্বাচনটা হচ্ছে, এই নির্বাচনটাও এই মুহূর্তে ঠেকিয়ে দেওয়া সম্ভব হবে না। নির্বাচনটা হয়ে যাবে, একটা কর্মসূচি আসবে যে নির্বাচন বর্জন করুন। আওয়ামী লীগেররা ভোট দিতে যাবেন না, আওয়ামী লীগের সমর্থকরা ভোট কেন্দ্রে যাবেন না। 10% ভোট বা 15% ভোট কালেকশন হবে, হয়ে একটা ভোট হবে। ভোট হয়ে একটা বিশেষ গোষ্ঠীকে ক্ষমতায় বসিয়ে দেওয়ারই একটা ষড়যন্ত্র চলছে। আমি গতকালকে বলছি, তার আগে বলেছি। তো সেই জায়গা থেকে সেই সরকারটা বসে দেশকে কন্ট্রোল করা কিন্তু কঠিন। এবং কারা বসছে? এখন যারা দেশ চালাচ্ছে তারাই আসলে বসছে। এই যে ধরুন ডক্টর ইউনূসের সরকার, ডক্টর ইউনূস সহ, উপদেষ্টা পরিষদ সহ এবং বিশেষ সহকারী সহ ম্যাক্সিমাম 30 জন শীর্ষ পদে বসে আছে, তাই তো? এই 30 জনের বাইরে যে দেশটা চালাচ্ছে যারা, তারা কিন্তু জামাত আর না হয়তো বিএনপি। কি পয়েন্টগুলোতে মূলত জামাতের উপস্থিতিটাই বেশি, এবং
ক্ষমতার মূল কেন্দ্রে নির্বাচন পরবর্তী সময়ে জামাতেই থাকবার সম্ভাবনাটা বেশি, কিন্তু কি কন্ট্রোল করতে পারবে বাংলাদেশকে? না। এখন যেহেতু পারছে না, 1.5 বছর যেহেতু পারছে না, আপনি যদি মনে করেন যে নির্বাচিত সরকারের লাইট সব ঠিক হয়ে যাবে, নির্বাচন পরবর্তী সময়ে জামাত সব কন্ট্রোল করে ফেলবে বা বিএনপি সব কন্ট্রোল করে ফেলবে, না, কোনোভাবেই না, বরঞ্চ আরো খারাপ হবে। এবং পুলিশ ভঙ্গুর, প্রশাসন ভঙ্গুর, সবকিছু ভঙ্গুর। এই সবকিছু ভঙ্গুর যখন, তখন আওয়ামী লীগের আশা কি এই যে বর্তমান বিদ্যমান বাংলাদেশের যে পুলিশ আছে, এই পুলিশ কি ঠেকাতে পারবে? আজকেই সেনাবাহিনী উঠে যাক, কালকেই আওয়ামী লীগ দেখবেন ধুমসে মাঠে নেমে গেছে। এবং সেই সময়টা আসছে আগামী মার্চ মাস থেকে। একদম মাস দিয়ে বলছি যে আগামী মার্চ মাস থেকে আওয়ামী লীগ ফেরা শুরু করবে, যদি যেভাবে এগুচ্ছে সেভাবে চলতে থাকে। একটা জিনিস মনে রাখবেন যে নির্বাচিত সরকারকে সেনাবাহিনী পাহারা দেবে না, সেনাবাহিনী আজীবন এভাবে মাঠেও থাকবে না। তো কাজেই সেনাবাহিনী উঠে যাওয়ার সাথে সাথে আওয়ামী লীগ ফিরবে। এবং আওয়ামী লীগ এই মুহূর্তে আওয়ামী লীগের নেতা কর্মীরাও হতাশায় ভুগছেন যে আওয়ামী লীগ আদৌ ফিরবে কিনা, আওয়ামী লীগের ভবিষ্যৎ কি। আওয়ামী লীগ ফিরবে, অবশ্যই আওয়ামী লীগ ফিরবে, কারণ জনগণের চাহিদা আছে, মানুষের চাহিদা আছে, এই মাটির চাহিদা আছে। এই মাটিতে বারবার স্লোগান উচ্চারিত হচ্ছে যে আমরা আগেই ভালো ছিলাম। সেই আগে ভালো ছিলামটা আজকে রূপকথা হয়ে যাচ্ছে। অর্থনীতি, ব্যবসা বাণিজ্য, শিল্প, এই যে জানুয়ারি মাস গেল, প্রতি বছর শিক্ষার্থীদের জন্য বই উৎসব হয়, অভিভাবকরা কি এগুলো খেয়াল করছেন না? আজকে বই উৎসব ইতিহাসে লিখতে হবে। যে অবস্থা দাঁড়িয়েছে, এবছর বই উৎসব হয়নি, গত বছর বই উৎসব হয়নি, আগামী বছর নির্বাচিত সরকারের সময় বই উৎসব হবে কিনা সেই ব্যাপারে যথেষ্ট সন্দেহ আছে। এমন নানা কিছু। আওয়ামী লীগের নেতৃত্বে একটা দেশ এগিয়ে যাচ্ছিল, সেই এগিয়ে যাওয়াটা পিছিয়ে গেছে। শুধু ইউনূসের দোষ দিয়ে তো লাভ নেই। ইউনূসের উপদেষ্টা পরিষদ এবং বিশেষ সহকারী ইউনূস মিলিয়ে 30 জনের দোষ না তো। আজকে দেশের এই অবস্থার জন্য, এই অবস্থার কারণ বিএনপি, জামাত। তারা যদি এতই ভালো হবে ভাই, গত 1.5 বছরে দেশটা তো ভালো করে ফেলতে পারতো। তারা ইউনূস সরকারকে সহযোগিতা করে, তো কোন সংকট হলে ইউনূস সরকার ডাক দিলেই তারা হাজির হয়ে যায়। আপনি তাহলে কিভাবে ভাবেন যে এই 30 জন লোক পরিবর্তন হয়ে 60 জনের মন্ত্রী পরিষদ গঠিত হবে, দেশ একদম ভালো হয়ে যাবে? দেশ ভালো হবে না। এবং এই পুলিশ, এই আইন শৃঙ্খলা, এই সিস্টেম কোনোভাবে বাংলাদেশের আইন শৃঙ্খলা উন্নতি করতে পারবে না, অর্থনীতির উন্নতি করতে পারবে না, যার কারণে বাংলাদেশের জনগণ চাইবে যে আওয়ামী লীগ ফিরে আসুক এবং আওয়ামী লীগ ফিরে আসবে। এখন প্রধান বাধা, প্রধান ভয়ের জায়গাটা হচ্ছে সেনাবাহিনী। সেই সেনাবাহিনী উঠে যাবে ফেব্রুয়ারি মাস থেকে। কাজে মার্চ মাস থেকে, মার্চ এপ্রিল মাস থেকে আওয়ামী লীগ ফুল ফেজে ফিরবে বলে আমি মনে করি। আপনারাও নিশ্চয়ই একমত হবেন। আওয়ামী লীগ যদি শক্তি সামর্থ্য নিয়ে ফিরে আসে তাহলে ফিরে আসবে, এবং আওয়ামী লীগ বসে থাকবে না। তো আওয়ামী লীগ অবশ্যই ফিরবে। ভিতরে ভিতরে ক্রিয়া প্রতিক্রিয়া হচ্ছে, হবে, হতে হবে। এই মাটির দাবিকে অস্বীকার করতে পারবে না আওয়ামী লীগ। আওয়ামী লীগকে অন্য কারোর সাথে মেলালে হবে না। এই যে অনেকে বলেন যে আওয়ামী লীগ মুসলিম লীগ হয়ে যাবে, না, প্রশ্নই আসে না। মুসলিম লীগের প্রেক্ষাপট আর আওয়ামী লীগের প্রেক্ষাপট এক নয়। মুসলিম লীগ ভেঙে আওয়ামী লীগ হয়ে গিয়েছিল, এবং ওই ভাঙা অংশটা মুসলিম লীগের অনেকটা দখল করেছিল, যার কারণে আওয়ামী লীগ আজ পর্যন্ত ভাঙেনি এবং ভাঙবেও না। আওয়ামী লীগের সবচেয়ে বড় অ্যাসেট, সবচেয়ে বড় সম্পদ শেখ হাসিনা জানে মারা যাননি 2024-এর অগাস্টে। আল্লাহ তাকে বাঁচিয়ে দিয়েছেন। তিনি, তার নেতৃত্বে আওয়ামী লীগ ফিরে আসবে। আগামী মার্চ এপ্রিল থেকে আওয়ামী লীগ ফিরে আসবে, মাস বলছি।
এইভাবে দিন তারিখ বলে বলি না কখনো। যদি এইভাবে এগোয়, এইভাবে প্রেক্ষাপটটা আগায়, যদি নির্বাচন হয় এবং সেনাবাহিনী যদি ফিরে যায়, আবার যদি নির্বাচন বাধাগ্রস্ত হয়, নির্বাচন না হয়, সেনাবাহিনী আবার ফুল ফেজে চলে আসে, কিংবা সেনা হস্তক্ষেপে সেনাবাহিনী ক্ষমতা নিয়ে নিল, তাহলে হিসেব ভিন্ন হবে। এইভাবে এগুলো আগামী মার্চ এপ্রিলে মাস্ট আওয়ামী লীগ ফিরতে শুরু করবে। তিনি যদি তার নিরাপত্তার ঝুঁকি নিতে না পারেন, তিনি যদি তার নিরাপত্তার ব্যবস্থা দলীয় নেতাকর্মীর ওপর ভরসা করে করতে না পারেন, তাহলে তিনি ঘর থেকে বেরোবেন কি করে? আর ঘরে বসে তিনি দিনের পর দিন সাক্ষাৎ করে যাবেন আর শিরোনাম হতে থাকবেন, আর তাতেই তিনি নির্বাচন জিতে যাবেন। নির্বাচনটা তো কখনো এত সহজ ছিল না, যে কারণে প্রাণের ঝুঁকি নিয়েই তো রাজনৈতিক নেতারা আমাদের মতো দেশগুলোতে নির্বাচনী প্রচারণা চালান। এমনকি প্রেসিডেন্ট ট্রাম্পের নির্বাচনী জনসভাতেও তো আমরা হামলা হতে দেখলাম। বেগম খালেদা জিয়া, শেখ হাসিনা যত জনসভায় সারা বাংলাদেশ এক একবার নির্বাচনের আগে যখন চষে বেরিয়েছেন, এমনকি প্রতিকূল সরকারি পরিস্থিতিতেও তখন তাদের নিরাপত্তার ব্যবস্থা করেছে কে? বিএনপি নেতা তারেক রহমান যেসব বাধার কারণে দেশে ফিরতে পারছিলেন না, সেসব বাধা মধ্যে সবচেয়ে বড় উদ্বেগের কারণ যে ছিল তার নিরাপত্তা, সেটা নিয়ে সব সময় আলোচনা ছিল। বিশেষ করে তিনি যেহেতু জিয়া পরিবারের একমাত্র উত্তরসূরি, কাজেই তারেক রহমানের জীবনের সাথে সরাসরি বিএনপির রাজনৈতিক এবং দলীয় ভবিষ্যৎ সম্পৃক্ত, সে বিষয়টা মাথায় রেখে তারেক রহমানের নিরাপত্তার বিষয়টা যে তার দল সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে, অনেক সময়ই সেই প্রসঙ্গ আলোচনা করেছেন বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ, যখন বারবার প্রশ্ন উঠছিল 2024-এর 5ই আগস্টের পর থেকে যে তারেক রহমান ফিরছেন না কেন। তারেক রহমান যখন 25শে ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা দিলেন, তখন যেমন এটা বুঝতে বাকি থাকলো না যে যেসব ব্যক্তি বা পক্ষের সঙ্গে তার সমস্যা, যারা তাকে বাধাগ্রস্ত করতে চাইছিলেন দেশে ফেরার পথে, সেই বাধা যেমন কেটে গেছে, সেসব দূরত্ব যেমন দূর হয়েছে, তেমনি নিশ্চিতভাবে তার নিরাপত্তার একটা সর্বোচ্চ গ্যারান্টি তিনি পেয়েছেন এবং তিনি দেশে ফিরেছেন। দেশে ফিরে জনসভায় বক্তৃতা দিয়েছেন। তবে সেদিন 4000 আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য শুধুমাত্র তারেক রহমানের ডিউটি করেছে। তারেক রহমান একটা বুলেট প্রুফ বাসে করে ঢাকার তার গুলশানের বাড়ি থেকে এরপর সংসদ ভবন এলাকায় গিয়ে তার বাবার কবর জিয়ারত করেছেন। আর খালেদা জিয়ার জানাজার অনুষ্ঠানটি তো সেদিন তো সেটা একটা রাষ্ট্রীয় ব্যবস্থাপনাতেই হয়েছে, কাজেই সেনা প্রহরা, পুলিশ প্রহরা সব ছিল। তো প্রশ্ন উঠছিল যে তিনি কি তাহলে বাংলাদেশে ফিরলেন এমন একটা গ্যারান্টি পেয়ে যে তিনি কখনোই একটা সর্বসাধারণের রাজনৈতিক নেতা হয়ে উঠতে পারবেন না, তাকে সব সময় একটা রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় শত শত পুলিশ, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য পরিবেষ্টিত হয়ে ঘুরে বেড়াতে হবে, নাকি তিনি রাজনৈতিক নেতা হতে পারবেন না, বরং তাকে এক রকমের গৃহবন্দী একটা সরকার প্রধানের বা রাষ্ট্রপ্রধানের চেহারা দেওয়া হবে, যিনি কিনা নিরাপত্তার চাদর মুড়ে থাকবেন। তারেক রহমান সেই আগল যে ভাঙতে চাইছিলেন, সেটা তিনি একটা ইঙ্গিত দেন শুক্রবারে, যখন তিনি তার গুলশানের বাড়ি থেকেই হেঁটে তার 2-3 জন সহকর্মী নিয়ে হেঁটে তিনি গুলশান কার্যালয় পর্যন্ত যান। তারেক রহমানেরকে ঘিরে তিনি ফেরবার পর থেকে যা হচ্ছে, সবকিছুই শিরোনাম। কে কে তার সঙ্গে সাক্ষাৎ করছেন, সারাদিন গুলশান কার্যালয়ে লাইন লেগে থাকছে রাজনৈতিক নেতা, ব্যবসায়িক নেতৃবৃন্দ থেকে গোয়েন্দা বিভাগের প্রধান থেকে শুরু করে সকল রাষ্ট্রদূতেরা এখন আসছেন, তো সকলে লাইন ধরে আছেন এবং প্রতিটি পদক্ষেপ খবর হচ্ছে। কিন্তু এই খবরের মধ্যে তিনি তার দলীয় নেতাকর্মীদের সভা সমাবেশে যেতে পারছেন, তিনি স্বাধীনভাবে নয়াপল্টন কার্যালয়ে যেতে পারছেন, এক দফা গেছেন, ব্যাপক ভিড় হয়েছে, ব্যাপক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়ে যেতে হয়েছে। একটা স্বাভাবিক রাজনৈতিক নেতার জীবন যদি তিনি না পান, তাহলে কি তিনি রাজনীতিতে সাফল্য পাবেন? তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়ে এসে
কোন পক্ষটি তাকে বুঝিয়েছে যে তিনি আসলে এমন একটা নিরাপত্তার চাদরে মোড়া অবস্থায় যেন তিনি পরবর্তী সরকার প্রধান, এমন একটা মানে ভাব তৈরি করে শেষ পর্যন্ত তাকে সম্পূর্ণত তার দল, দলীয় নেতাকর্মী এবং জনসাধারণ, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটি রাজনৈতিক নেতৃবৃন্দের জন্য, জনসাধারণ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে রাখা হবে। তারেক রহমান ভয়ে কাবু হয়ে আছেন। তার নিরাপত্তার ভয়, তার জীবন রক্ষার দায়িত্ব কেউ নিতে চাইছেন না। সকলেই বলছেন তার নিরাপত্তার দায়িত্ব শুধুমাত্র তিনি একটা সংরক্ষিত এলাকায় থাকলেই নেওয়া সম্ভব। পুরোপুরি রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় তার জন্য জনসমাবেশ, জনসভার ব্যবস্থা করতে হবে, তাহলে নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড ক্ষতিগ্রস্ত হবে। জামায়াতে ইসলামীর আমির, জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ তো বটেই, তারা ঘরে ঘরে যাচ্ছেন, বাজারে বাজারে হাঁটছেন, মসজিদে যাচ্ছেন, যেখানে খুশি পথসভা করছেন, উঠান বৈঠক করছেন। এই যখন অবস্থা, তখন তারেক রহমান উত্তরাঞ্চল সফরে যেতে চেয়েছিলেন এবং নির্বাচনী আচরণ বিধির কথা মাথায় রেখে, যেহেতু নির্বাচনী প্রচার আনুষ্ঠানিকভাবে শুরু করবার জন্য আরো কিছুদিন বাকি, তিনি একেবারে একটা ব্যক্তিগত সফর পরিকল্পনা করেছিলেন। 19 বছর পর তার উত্তরাঞ্চলে যাবার কথা ছিল। বগুড়া যাচ্ছিলেন, রংপুর, সিলেট, দিনাজপুরে যাচ্ছিলেন, নানির কবর জিয়ারত করবার কথা ছিল, রংপুরে শহীদ আবু সাইদের কবর জিয়ারত করবার কথা ছিল, এবং পরিকল্পনা ছিল যে এরপর এই সফরটা ভালো মতো হয়ে গেলে এমনকি 20 জানুয়ারি তিনি সিলেটেও যাবেন। কারণ বাংলাদেশে প্রথাগতভাবে আসলে নির্বাচনী প্রচারণা শুরু হয় সিলেটের শাহজালাল মাজার থেকে। এখন তারেক রহমানকে নির্বাচন কমিশন এসে বলছে যে এই সফর যাতে স্থগিত রাখা হয়, এবং তারেক রহমান এই সফর স্থগিত করে দিয়েছেন। তারেক রহমান কি কারণে এই সফর স্থগিত করলেন? মানে তিনি নিরাপত্তার ভয়ে স্থগিত করলেন। তিনি যখন বাংলাদেশে ফিরেছেন তার আগে কিন্তু বিএনপি এসএসএফ সুবিধা সরকারের কাছে চেয়েছিল তারেক রহমানের জন্য, এবং বলেছিল যে তারেক রহমানের নিরাপত্তার ভয়টা যেহেতু এত বেশি, কাজেই তাকে যাতে ভিভিআইপি মর্যাদায়, মানে সরকার প্রধান, রাষ্ট্রপ্রধানরা যে মর্যাদা পান সেই মর্যাদায় সরকার এসএসএফ সুবিধা দেয়। কারণ তারেক রহমানের নিরাপত্তার জন্য দল যে ব্যবস্থা করেছে, চেয়ারম্যান সিকিউরিটি ফোর্স দিয়ে সাবেক সেনা কর্মকর্তাদের নেতৃত্বে, বিএনপি বলছিল এর ফলে তাকে একটা এনক্লোজ জায়গায়, মানে বাড়িতে বা গুলশান কার্যালয়ে নিরাপত্তা দেওয়া তাদের পক্ষে সম্ভব বটে, কিন্তু প্রকাশ্য স্থানে নিরাপত্তা দিতে হলে সরকারকে তাকে এসএসএফ সুবিধা দিতে হবে। এখন সরকার তাকে এসএসএফ সুবিধা দিতে রাজি হন নাই, কারণ সেটা দিলে আসলেই তারেক রহমান ফেরার আগে থেকে জামায়াতে ইসলামী সহ বিরোধী পক্ষগুলো যেটা বলছিল যে একজনকে একটা বিরাট মানে নিরাপত্তা সুবিধা দিয়ে রীতিমতো সরকার প্রধান, রাষ্ট্রপ্রধানের মর্যাদায় চলাফেরার ব্যবস্থা করে দিলে অন্যদের প্রতি এক রকমের মানে জনসাধারণের মনে অন্যদের জন্য একটা লেভেল প্লেইং ফিল্ড সৃষ্টির সমস্যা হয়। তো সেদিক থেকে সরকার এসএসএফ সুবিধা দিতে পারে নাই। এখন তার মানে তারেক রহমান ভরসা করতে পারছেন না যে তার জন্য তার রাজনৈতিক দল বিএনপি যে চেয়ারম্যান সিকিউরিটি ফোর্সের ব্যবস্থা করেছে, তার আয়োজনে বুলেট প্রুফ গাড়ি নিয়ে তিনি আসলে সিলেট, রংপুর, বগুড়া, দিনাজপুর কোথাও যেতে পারবেন। মানে তার নিরাপত্তাটা সবসময় রাষ্ট্রীয়ভাবে নিশ্চিত হতে হবে, এবং তারেক রহমান মনে করছেন যে এইভাবে তিনি তার ভীষণভাবে বহু ভাগে বিভক্ত হয়ে পড়া দল, সেই দলকে সংগঠিত করতে পারবেন। এই দলের ভোটারদেরকে নির্বাচনে ভোট দিতে ভোট কেন্দ্রে নিয়ে যেতে পারবেন। মানে তারেক রহমান বসে থাকবেন গুলশান কার্যালয়ে এবং দলে দলে তার প্রতিপক্ষ রাজনৈতিক দল থেকে শুরু করে সকলে এসে তাকে সালাম জানিয়ে যাবেন যেন তিনি আগামী নির্বাচনে নির্বাচিত হতে যাচ্ছেন, অথচ নির্বাচনী কর্মকাণ্ডটাই তিনি করতে পারবেন না। তিনি তার প্রাণ ভয়ে ভীত হয়ে, ভয়ে কাবু হয়ে গুলশান কার্যালয়ে বসে থাকবেন, অপেক্ষা করবেন পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হওয়ার। আর যদি নির্বাচিত হতে না পারেন তখন তিনি কি করবেন? তখন তো সরকার এই যে যতটুকু সুবিধা তাকে এখন দিয়ে রেখেছে বা নির্বাচন কমিশন আগেই সাবধান করছে, মানে সরকারের কোনো পক্ষ তাকে তো তখন আগেও সাবধান করবে না। তখন তিনি বাংলাদেশে তার অবস্থানটা কি করে চালিয়ে যাবেন? নাকি তাকে আবারও বিদেশ চলে যেতে হবে? মানে তিনি যদি তার নিরাপত্তার ঝুঁকি নিতে না পারেন, তিনি যদি তার নিরাপত্তার ব্যবস্থা দলীয় নেতাকর্মীর ওপর ভরসা করে করতে
না পারেন, তাহলে তিনি ঘর থেকে বেরোবেন কি করে? আর ঘরে বসে তিনি দিনের পর দিন সাক্ষাৎ করে যাবেন আর শিরোনাম হতে থাকবেন, আর তাতেই তিনি নির্বাচন জিতে যাবেন। নির্বাচনটা তো কখনো এত সহজ ছিল না, যে কারণে প্রাণের ঝুঁকি নিয়েই তো রাজনৈতিক নেতারা আমাদের মতো দেশগুলোতে নির্বাচনী প্রচারণা চালান। এমনকি প্রেসিডেন্ট ট্রাম্পের নির্বাচনী জনসভাতেও তো আমরা হামলা হতে দেখলাম। বেগম খালেদা জিয়া, শেখ হাসিনা যত জনসভায় সারা বাংলাদেশ এক একবার নির্বাচনের আগে যখন চষে বেরিয়েছেন, এমনকি প্রতিকূল সরকারি পরিস্থিতিতেও তখন তাদের নিরাপত্তার ব্যবস্থা করেছে কি। এমনকি তারেক রহমানরা যখন ক্ষমতায়, বেগম খালেদা জিয়ার সরকার ক্ষমতায়, শেখ হাসিনা বিরোধী দলীয় নেত্রী, 21শে আগস্টের গ্রেনেড হামলা ঘটলো এবং আওয়ামী লীগ মনে করে এবং তারেক রহমানের বিচার হয়ে গেল যে সরকারই নাকি ওই যুদ্ধে ব্যবহারের যোগ্য গ্রেনেড নিয়ে এসেছিল বিরোধী দলীয় নেত্রীর সভায় হামলা চালাতে। তো তাহলে রাজনীতিটা তো এমন পঙ্কিল এবং কঠিন পরিবেশের মধ্যেই সবসময় করতে হয়। তারেক রহমানের নিরাপত্তার বিষয়টা কি সত্যি এতটাই গুরুতর, এতটাই আলাদা? পাকিস্তানের বেনজির ভুট্টো, তিনি 8 বছরের বেশি নির্বাসন থেকে যখন সাধারণ ক্ষমা পেয়ে জেনারেল পারভেজ মোশাররফের আমলে দেশে ফিরলেন নির্বাচনে অংশগ্রহণ করবার জন্যে, তখন তিনি দেশে যেদিন ফিরলেন সেদিনই তার জনসভায়, মানে তার জন্য যে জনসমাগম হলো, সেখানে হামলার ঘটনা ঘটলো এবং প্রায় 150 জন মানুষ নিহত হলেন। কিন্তু বেনজির ভুট্টো কিন্তু বাড়ি বসে থাকলেন না। এরপর তিনি যে জনসমাবেশগুলো, জনসভাগুলো, জনসংযোগগুলো পরিচালনা করছিলেন, কারণ দলের নেতাকর্মীদের তো সবচেয়ে বেশি চাঙা হওয়া দরকার যে নেতা ফিরেছেন, একটা দলের খারাপ সময়ের অবসান হয়েছে। তখন দেখা গেল যে বেনজির ভুট্টো 2 মাসের মধ্যে, মানে নির্বাসন থেকে ফেরার 2 মাসের মধ্যেই একটা জনসভায় কিন্তু এক কিশোর তাকে গুলি করলো এবং আত্মঘাতী বোমার বিস্ফোরণ ঘটালো। সে সময়ও সে ঘটনায় বেনজির ভুট্টো ছাড়াও অনেক নেতাকর্মী নিহত হলেন বটে। মানে এগুলো ভালো উদাহরণ নয়, কিন্তু যেটা বলছিলাম, এমনকি প্রেসিডেন্ট ট্রাম্পের নির্বাচনী জনসভায়ও তো গুলি করবার ঘটনা ঘটলো। কাজেই তারেক রহমান ভয়ে কাবু হয়ে বাড়ি বসে থেকে এই যে তাকে নিয়ে ধন্য রব পড়ে গেছে এবং যেন তিনি প্রধানমন্ত্রী বলে অতি খাতির দেখাচ্ছে সরকার, পুলিশ, প্রশাসন, সেনাবাহিনী থেকে শুরু করে সকল পক্ষ, এতে ভুলে তিনি যদি তার দলীয় নেতাকর্মীর থেকে দূরত্ব বজায় রাখেন, তার জনসমর্থনের জন্য তার জনসাধারণের কাছে না যান, তাহলে নির্বাচনের পর যদি পাশা উল্টে যায়, মানে যাকে বলা হচ্ছে আপনিই হবেন পরবর্তী প্রধানমন্ত্রী, তাকে যদি শেষ পর্যন্ত ভোটাররা প্রধানমন্ত্রী না বানান তার নির্বাচনী প্রচার কাজে এই ঘাটতির জন্য, তখন তিনি কি করবেন? তখন তার নিরাপত্তাটা নিয়ে সরকার, রাষ্ট্র একইভাবে উদ্বিগ্ন থাকবে তো? আর তখন তিনি ভয়ে কাবু হয়ে বাংলাদেশে থাকবেন নাকি আবার বিদেশ চলে যাবেন? এই প্রশ্নগুলো তারেক রহমানের এসব কর্মকাণ্ডে নিশ্চিতভাবেই উঠছে। তবে তারেক রহমানকে কি ভিত্তিতে নির্বাচন মানা করে দিল? তার সফর শুরু হওয়ার মাত্র একদিন আগে, রোববার থেকে তার সফরে যাবার কথা ছিল এবং বগুড়া সহ পুরো উত্তরাঞ্চলে সাজ রব পড়ে গিয়েছিল যে নেতা আসবেন। কেন নির্বাচন কমিশন আটকালো? মানে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হতে পারে ভেবে আটকালো? মানে তিনি তার নানির কবর জিয়ারত করতে গেলে, শহীদ আবু সাইদের কবর জিয়ারত করতে গেলে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘিত হচ্ছে? সেটা জানায়নি বিএনপির স্থায়ী কমিটি। বিএনপির স্থায়ী কমিটি এটাও জানায়নি যে নির্বাচন কমিশন তাকে যেতে মানা করলো তার নিরাপত্তার ঘাটতির জন্য। মানে ঠিক কি আশঙ্কায়, কি উদ্বেগে তারেক রহমান তার কার্যালয়ের বাইরে পা না ফেলার সিদ্ধান্ত নিলেন? আর স্থায়ী কমিটি, বিএনপির নেতৃত্ব, তারেক রহমান কি ভাবছেন? কবে তিনি সাহস করে উঠবেন? কবে তিনি একের পর এক তার দরবারে সাক্ষাৎ প্রার্থীদের সাক্ষাৎ দেওয়ার খবরের বাইরে সত্যিকার অর্থে ঘরে ঘরে যাবেন, জনগণের সঙ্গে মিশবেন, তার নেতাকর্মীদের সঙ্গে মিশবেন আর তার দল ভোটারদের চাঙ্গা করে তুলবেন? পারবেন না ভয়ে কাবু হয়েই থাকবেন? ভাববার যথেষ্ট কারণ আছে, সন্দেহ করবার কারণ আছে যে একটা পক্ষ তাকে ভয়ে কাবু করে রেখে, প্রাণ ভয়ে ভীত রেখে তাদের পক্ষে গণজোয়ার সৃষ্টি করে নির্বাচনটা সেরে ফেলতে চাইছে।